এক গ্রামে একটি বট গাছ ছিল। সেই বট গাছে থাকতো এক শাকচুন্নি। সন্ধ্যা হতেই শাকচুন্নিটি বট গাছের একটি ডালে কাত হয়ে শুয়ে থাকত। তা দেখে গ্রামের লোকেরা ভয় পেত। তোরা শুনছিস, শাকচুন্নির জন্য তো আমরা আর এখানে টিকতে পারবো না মনে হয়। শাকচুন্নির ভয়ে সবাইকেই গ্রাম ছেড়ে পালাতে হবে। পরের দিন সকালবেলা ওই গ্রামের লোকেরা শাকচুন্নির ভয়ে এক এক করে লোকজন গ্রাম ছেড়ে পালাতে লাগলো। হাই হাই, এ কি শুরু হলো গ্রামে! আমার তো খুব ভয় লাগছে। সবাই গ্রাম ছেড়ে পালিয়ে গেল, বাকি থাকলাম আমরা দুজন। আর উনি পড়ে পড়ে ঘুমাচ্ছে। নিজে তো গেলই না, আমাকেও যেতে দিল না। মনে হচ্ছে এবার শাকচুন্নির পেটেই যেতে হবে আমাদের। আহা গিন্নি, কি শুরু করলে তুমি? তোমার ঘ্যান ঘ্যান করার কারণে তো আমার ঘুমটাই ভেঙে গেল। হ্যাঁ, এখন তো আমার কথা জ্ঞান জ্ঞানই মনে হবে। যখন আমরা শাকচুন্নির পেটে চলে যাব তখন ঠিক বুঝবে। আহা গিন্নি, এবার চুপ থাকো দেখি। কাল সকালেই অন্য গ্রামে একটা ঘর ভাড়া দেখে নিব। এবার ঘুমিয়ে পড়ো দেখি। জামিলের বউ সুবর্ণা যখন ঘুমাতে যাবে ঠিক তখনই শাকচুন্নির ভয়ানক আওয়াজ শুনতে পেল। ওগো, শুনছো? দেখো না, ওই বাহির থেকে কিসের যেন একটা আওয়াজ আসছে। আহ গিন্নি, তুমি আবারও শুরু করলে। আজকে কি আমাকে ঘুমাতে দিবে না নাকি? ঠিক আছে, তুমি ঘরেই থাকো, আমি বাহিরে গিয়ে দেখে আসছি কিসের আওয়াজ আসতেছিল। ঘর থেকে বের হয়ে জামিল ওই গাছের নিচে পৌঁছায়। শাকচুন্নিটি কাত হয়ে ঘুমানোর কারণে সে আর মুখ দেখতে পায় না। আরে, এ তো একটা মহিলা দেখা যাচ্ছে। তাহলে এর বয়েই লোকেরা গ্রাম ছাড়ছে। এই, অনেক হয়েছে, এবার নাম, নিচে নাম বলছি। কিন্তু জামিলের কথাই শাকচুন্নি কানেই তুলেনি। চুপচাপ শাকচুন্নিটি গাছেই শুয়ে থাকে। তোকে আমি ভয় পাই না। নাম। ও, তুই এভাবে নামবি না, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। নাম তুই, নাম বলছি, এবার তো নাম। আরে, এই হতভাগা আমার পিছনেই পড়ে গেছে। আরে, এই হতভাগা, কি করছিস তুই? কেন তুই আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিস? আরে, ছাড় আমায় হতভাগা, আমার আঁচলটা ছেড়ে দে। এই শাকচুন্নি, তোকে তো আজকে আমি ছাড়বই না। তোকে এই গাছ থেকে নামিয়েই ছাড়বো। তুই সবাইকে ভয় দেখাতে পারলেও আমাকে পারবি না। আরে, এ তো হতচ্ছাড়াটা আমার পিছনেই পড়ে গেছে দেখি। এখন কি করি? এখন আমার সত্যিটা যদি জেনে ফেলে তো গ্রামবাসীদের তো বলে দিবে। না না, আমি তো আমার আসল রূপের ব্যাপারে জানতে দিতে পারবো না। এরপর শাকচুন্নি জামিলকে গাছে উঠিয়ে নেয়। গাছে ওঠার পর জামিল শাকচুন্নির আসল রূপ জানতে পারে। আরে তুই, এ কিভাবে হতে পারে? ও আচ্ছা, তাহলে তুই এক ছদ্মবেশী। শাকচুন্নি হয়ে লোকেদের ভয় দেখাচ্ছিস। তারপর ওই লোকটা জামিলের মুখে গামছা দিয়ে বেঁধে ফেলে, যেন জামিল চিৎকার না করতে পারে।
অন্যদিকে সুবর্ণা জানালা দিয়ে সব দেখতেছিল। জামিলকে গাছের উপর টানতে দেখে সুবর্ণা ভয় পেয়ে যায়। হে খোদা, এখন আমি কি করব? শাকচুন্নি তো ওকে গাছে টেনে নিয়ে গেল। হাই হাই, এ কি সর্বনাশ হলো গো আমার! এখন আমি গ্রামের বিচারপতির কাছে যাই, যদি উনি কোনো কিছুর সমাধান দিতে পারে। হ্যাঁ, বুঝেছি, ঠিক আছে, চলো তাহলে গিয়ে দেখি। তারপর বিচারপতি গ্রামের লোকজনকে সাথে নিয়ে ওই গাছের নিচে যায়। দেখুন বিচারপতি সাহেব, ও এখানেই দাঁড়িয়েছিল আর শাকচুন্নি ওকে গাছে টেনে নিয়ে গেল। তারপর গ্রামের লোকেরা উপরের দিকে তাকায়, গাছটা ঘন হওয়াতে কোনো কিছুই দেখতে পায় না তারা। গাছের উপরে ছদ্মবেশী লুকিয়ে বসে থাকে। জামিলের মুখ গামছা দিয়ে বেঁধে ফেলার কারণে সে কাউকে ছদ্মবেশীর আসল রূপ বলতে পারে না। সে অনেক চেষ্টা করে কিন্তু কোনো আওয়াজ করতে পারে না। হতচ্ছাড়া, দেখ তোর জন্য কি হলো! আজ অবধি ভয়ের চোটে গ্রামের লোক এখানে আসার সাহস করতো না। আমার ধারণা ঠিকঠাক কাজ করতেছিল। গ্রামের লোকেরা সবাই এলাকা ছেড়ে যাচ্ছিল আর আমি এদের জমিগুলোকে কম দামে কিনতে পারতাম, কিন্তু তুই সব শেষ করে দিলি আমার। এখন এখানে চুপচাপ বসে থাক, না হলে তোর গলা কেটে নিচে ফেলে দেব। আমাকে কিছু করতেই হবে যাতে গ্রামের লোক এখান থেকে পালিয়ে যায়। তারপর শাকচুন্নি স্পিকারে ভয়ানক আওয়াজ বাজাতে থাকে। মরে গেলাম রে বিচারপতি, মনে হচ্ছে শাকচুন্নি আবার জেগে গেছে, তাই গর্জন করছে। আমার মনে হচ্ছে এখান থেকে চলে যাওয়া উচিত। চলো এখান থেকে চলে যাই সবাই। না, আর আমরা এভাবে ভয়ে ভয়ে বাঁচতে পারবো না। আজ আমাদের এই শাকচুন্নিকে শাস্তি দিতেই হবে। সুবর্ণা, এক কাজ করো, এই গাছটায় আগুন লাগিয়ে দাও। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। না না বিচারপতি সাহেব, যদি আপনি গাছে আগুন লাগিয়ে দেন তাহলে আমার স্বামীও পুড়ে ছাই হয়ে যাবে। জামিল নিশ্চয়ই এতক্ষণে শাকচুন্নির পেটে চলে গিয়েছে। এত সময়ের মধ্যে জামিল নিশ্চয়ই মারা গিয়ে থাকবে। আরে আরে, মরে গেলাম রে! এই হতচ্ছাড়া গ্রামের লোকেরা এখন তো গাছে আগুন লাগাতে চাচ্ছে। এখন কি করি? এসব শুনে জামিল ছটফট করতে থাকে। তারপর বহুরূপী জামিলের মুখ থেকে গামছাটা সরিয়ে দেয়। আরে হতচ্ছাড়া ছদ্মবেশী, তুই আজ বাঁচতে পারবি না। আজকে তোর আসল রূপটা সবার সামনে এসেই যাবে। আরে ভাই, আমার আসল রূপ তো তখন আনবে যখন জ্যান্ত বাঁচবে। গ্রামের লোক তো গাছে আগুন লাগাচ্ছে। তখনই সুবর্ণা গাছটিতে আগুন লাগিয়ে দেয়। আরে আরে, মরে গেলাম রে! আরে বাঁচাও, মরে গেলাম রে, বাঁচাও! ওরে বাবা, মরে গেলাম! আরে গ্রামের লোকেরা থামো, এবার থামো। এইখানে কোনো শাকচুন্নি নেই। আমি তো কেবল শাকচুন্নি হওয়ার অভিনয় করছিলাম, যাতে এই গ্রামের সব জমি আমি কম দামে কিনতে পারি। ও আরে বাবা, মরে গেলাম রে!
আরে আরে হতভাগারা, তাড়াতাড়ি আগুন নেভাও। ওরে বাবা, মরে গেলাম রে, তাহলে যে আমি আর বাঁচতে পারবো না। আগুন নেভাও তাড়াতাড়ি। বিচারপতি মশাই, এটা ওনার আওয়াজ, নিশ্চয়ই উনি বেঁচে আছেন। তাড়াতাড়ি কিছু করুন আপনি। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তোমরা সবাই মিলে গাছের আগুনটা নিভিয়ে ফেলো। তারপর জামিলের বাড়ি থেকে গ্রামের লোকজন পানি এনে আগুনটা নিভিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে আগুনটা নিভে গেলে বহুরূপী এবং জামিল গাছ থেকে নিচে নেমে আসে। আরে এ তো আমাদের গ্রামের প্রপার্টি ডিলার সুরুজ। এই হতভাগা, এই গাছের শাকচুন্নি হয়ে কেন থাকছিলিস? গ্রামের লোকেরা, আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে পড়ে গেছিলাম। আর এইখানকার লোকেদের শাকচুন্নি ভয় দেখিয়ে কম দামে জায়গা কিনতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে। তারপর গ্রামের লোকেরা প্রপার্টি ডিলার সুরুজকে পুলিশের হাতে তুলে দেয়।